বাংলাদেশে প্রায় 1,19,000-এর মতো বিদেশি বিভিন্ন দেশের নাগরিক তারা আপ ডাউন করে বা আছেন বর্তমানে। এই যেসব বিদেশি নাগরিকরা ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও এখনো বাংলাদেশে অবস্থান করছেন, তাহলে কি আমরা তাদেরকে অবৈধভাবে এখানে আছেন সেটা বলতে পারি কিনা, এবং এই বিষয়ে সরকার আসলে কি ভাবছে? অনেক সময় আমরা রিপোর্ট পেয়েছি যে অনেক দেশের ফরেন ন্যাশনাল, বিশেষ করে আফ্রিকান কান্ট্রিগুলো বা অন্যান্য এই ধরনের কিছু কান্ট্রিগুলো থেকে এসে বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন অন্তত 30,000 বিদেশি। তাদের মধ্যে একটি বড় অংশ ভারত ও চীনের নাগরিক। কিন্তু কিভাবে এই বিদেশিরা মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে বাংলাদেশে অবস্থান করছেন? ওয়েলকাম টু স্টার ভিউজ রুম। আপনাদের সঙ্গে আছে আমি সাদি মোহাম্মদ। মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে বাংলাদেশে অবস্থানরত এসব বিদেশিদের বিষয়ে কথা বলতে আমাদের আজকের আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক মোহাম্মদ জামিল খান। জামিল, আমাদের আজকের আলোচনা আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। প্রথমে আমরা যে বিষয়টা জানতে চাই যে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও কিভাবে এই বিদেশি নাগরিকরা বাংলাদেশে অবস্থান করছেন এবং কোন ভিসায় মূলত তারা বাংলাদেশে এসেছেন। আপনি একটা বিষয় দেখেছেন যে 30,000 যে বিদেশি আপনি বলেছেন যে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে অবস্থান করছে, আসলে সংখ্যাটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি 30,000 বিষয়টা এরকম নয়। আমাদের এটা প্রতিনিয়ত আমাদের দেশে ভিসা বিদেশি নাগরিকরা আসছে, আবার কেউ বের হয়ে যাচ্ছে। ইন দ্য মিন টাইম সর্বশেষ যে হিসাবটা আমরা করেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং যে ইমিগ্রেশন উইং আছে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে যারা কাজ করেন, প্লাস হচ্ছে স্পেশাল ব্রাঞ্চের, তাদের হিসাব অনুযায়ী বাংলাদেশে প্রায় 1,19,000-এর মতো বিদেশি বিভিন্ন দেশের নাগরিক তারা আপ ডাউন করে বা আছেন বর্তমানে। এর ভিতরে তারা যেটা বলছেন যে আপনি জানেন নিশ্চয়ই যে গত 8 ডিসেম্বর হোম মিনিস্ট্রি একটি ওয়ার্নিং নোটিশ ইস্যু করেছে, সতর্কীকরণ বিজ্ঞপ্তি। সেখানে তারা বলেছে বিদেশি কোনো নাগরিক ভিসা ছাড়া বা অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করলে তারা আইনগত ব্যবস্থা নেবে, এবং সেক্ষেত্রে তারা বিদেশি মিশনগুলোকে বা বিদেশি যে নাগরিকরা রয়েছেন তাদেরকে একটা সাজেশন দিয়েছেন যে আপনারা অনুগ্রহপূর্বক ভিসার মেয়াদটি বা সঠিক কাগজপত্র দিয়ে আপনাদের ভিসার মেয়াদটি নিশ্চিত করুন। এই সাজেশনটি দেবার পরেই মূলত আমাদের সংস্থাগুলো উঠে পড়ে লেগেছে আসলে বর্তমানে কি অবস্থা সেটা খুঁজতে গিয়ে তারা প্রথমে পেয়েছিল যে বাংলাদেশে প্রায় 40 থেকে 45,000 বা 50,000 বিদেশি নাগরিকের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। 5ই আগস্টে আপনি জানেন আমাদের এখানে একটা রেভলিউশন হয়েছে, ছাত্র জনতার একটা জয়েন্ট রেভলিউশনের মাধ্যমে সরকার পতন। এরপরে আসলে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনগুলো ভাবে কাজ করছিল না, একটা চড়াই উতরাই ছিল, ইনসিকিউরিটি ছিল, কিন্তু এখন অনেকটা স্বাভাবিক হয়ে যাওয়ার কারণে সরকারের পক্ষ থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে যাতে অবৈধভাবে কেউ বাংলাদেশে না অবস্থান করতে পারে। ঠিক সেই মুহূর্তে এরা যখন এই কাজগুলো করছিলেন এবং ওয়ার্নিং নোটিশটা দেওয়ার পরে গত 1 মাসে প্রায় 15 থেকে 20,000 লোক ইতিমধ্যে বিভিন্ন দেশের যারা নাগরিক তারা ভিসার মেয়াদ নিয়েছেন বা বর্ধিত করেছেন বা আবেদন করেছেন। এর বাহিরে যেটা আছে গোয়েন্দা সংস্থাগুলো বা পাসপোর্ট অধিদপ্তর থেকে বলছে আমাদেরকে যে এর সংখ্যাটা আনুমানিক 30,000 হতে পারে এখন পর্যন্ত, যেটা প্রতিনিয়ত আপডেট হচ্ছে, কম বেশি হচ্ছে। সো এই নাগরিকগুলো অবস্থান করছেন বলতে আমাদের এখানে তারা মূলত 3 বা 4 ধরনের ভিসায় আসছে। একটা হচ্ছে সোশ্যাল ভিজিট, যেটা তাদের অনেকেই ডুয়েল পাসপোর্ট হোল্ডার আছে, বাংলাদেশি নাগরিক অন্য দেশের ডাবল পাসপোর্ট আছে, তারা আসছে, তারা নিজের ফ্যামিলির সাথে মিট করতে আসছে, এটা একটা বিষয় আছে। অনেকে আছে ট্যুরিস্ট ভিসা নিয়ে আসছে। এর বাহিরে একটা গ্রুপ আছে যেটা ওয়ার্কিং ভিসা বা এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে আসছে, কেউ আসছে বিজনেস ভিসা নিয়ে, আবার কেউ বা রয়েছেন স্টুডেন্ট ভিসা নিয়ে। এই মোটামুটি 4 থেকে 5 ধরনের ভিসাই সাধারণত এই বিদেশি নাগরিকরা বাংলাদেশে আসছেন বা অবস্থান করছেন। আপনি যেটা জানতে চাচ্ছেন যে কিভাবে এত পরিমাণ নাগরিক বাংলাদেশে অবস্থান করছেন, আসলে এই ভিসার মেয়াদ আমাদের দেশে একটা ইন্টারেস্টিং সিস্টেম কাজ করে। আপনি ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে আমরা একটা সময় দিয়ে থাকি, 2 মাস 3 মাস 4 মাস, আমরা একটা পেনাল্টি চার্জ করি যে ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে সে একটা টাকা বা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট প্রদানের মাধ্যমে সেই ভিসার মেয়াদটি বর্ধিত করে নিতে পারে, বা ওই পেনাল্টিটা পে করে সে তার ভিসার মেয়াদ কাগজপত্র সংশোধন করে আবার সে চাইলে নিজ দেশে ফিরে যেতে পারে। তাই আমাদের একটা সুযোগ রয়েছে, এই সুযোগটাই আসলে এই বিদেশি নাগরিকরা নিচ্ছেন এবং তারা এইভাবে বাংলাদেশে এখন পর্যন্ত অবস্থান করছেন। যেমন আমরা ইতিমধ্যে যেটা জেনেছি যে যারা আছেন তাদের মধ্যে একটি বড় অংশ কিন্তু ভারত ও চীনের নাগরিক। এখন প্রশ্ন যেটা উঠেছে যে তারা মূলত বাংলাদেশে কিভাবে জীবিকা নির্বাহ করছেন, কিংবা তাদের পেশা কি যারা থাকছেন এখানে। এইটার জন্য আমাকে একটু বলতে হবে যে আসলে আমাদের দেশে যে বিদেশি নাগরিকরা সাধারণত এখন আমাদের সর্বশেষ যে হিসাব ডিসেম্বরের 13 তারিখে একটা আনুমানিক ডাটা তারা তৈরি করেছিল, সেই হিসাব অনুযায়ী বাংলাদেশে ভারতীয় নাগরিকের সংখ্যা প্রায় 45,000,
যারা বিভিন্ন ভিসায় বাংলাদেশে এসেছিলেন আছেন। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব আছেন, এরকম নাগরিক আছেন 13,000, চীনা নাগরিক আছেন 10,500, যুক্তরাজ্যের নাগরিক আছেন 7,500 জন, কানাডার আছে 4,500, নেপালি আছেন 3,500, রাশিয়ান আছেন 4,500, জাপানি নাগরিক আছে এরকম 4,500, পাকিস্তানি নাগরিক রয়েছেন 2,000, শ্রীলঙ্কার নাগরিক রয়েছেন 2,500 জন, ইতালির নাগরিক রয়েছেন, বেলারুশের নাগরিক রয়েছেন, ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন, পর্তুগালের নাগরিক রয়েছেন, ফিনল্যান্ডের আছে 100 জন, আর্জেন্টিনার নাগরিক আছে 22 জন এবং আফ্রিকান বিভিন্ন দেশগুলোর নাগরিক আছেন 17,982 জন। এই নিয়ে প্রায় আমাদের 1,19,000-এর মতো নাগরিক। এর মধ্যে ইমিগ্রেশন ডাটা বলছে যে 45,000 ভারতীয় নাগরিকের মধ্যে তারা মানে সাম্প্রতিক সময় যে ডাটা অ্যানালাইসিস করে যেটা পেয়েছে যে অ্যারাউন্ড 60% অফ দেম মানে তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। তো এই 60% যদি আমি হিসাব করি 45,000-এর 60% প্রায় 27,000-এর মতো আসে। অর্থাৎ আমাদের টোটাল যদি 30 বা 35 বা 45,000 ধরি, তার মধ্যে একটা বড় অংশ ইন্ডিয়ান চলে আসছে। যেহেতু ইন্ডিয়ান নাগরিক একটা বড় অংশে অবস্থান করছেন, তাই এই সংখ্যা ডেফিনেটলি তাদের বেশি হচ্ছে। আর পরবর্তীতে তারা যেটা বলছেন 10,500 জনের যে একটা স্ল্যাব রয়েছে, এটা হচ্ছে চাইনিজ নাগরিক, এদের প্রায় 40%-এর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। সো ওখানে প্রায় 40% যদি আমি ধরি প্রায় 4,100 বা 200-র মতো আসে। সো এই দুইটা নাগরিক মানে যোগ করলে কিন্তু আপনি হিসাব করে দেখেন যে টোটাল, সো সেই হিসেবে আমরা বলছি যে এই দুটো নাগরিকের মানে বেশি পরিমাণ সংখ্যা বা মেয়াদ উত্তীর্ণের ভিসার মেয়াদ বেশি। তবে অন্যান্য নাগরিক যেমন যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্র বা কানাডার নাগরিকদের ক্ষেত্রে আমাদের একটা সুবিধা রয়েছে সাদি, সেটা হলো যে অনেকের যে ডুয়েল সিটিজেন রয়েছে, এটার সংখ্যাটা বেশিরভাগই যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা কানাডা। তো ডুয়েল সিটিজেন হলে হচ্ছে কি তার একটা বাংলাদেশি পাসপোর্টও রয়েছে, প্লাস হচ্ছে সে যুক্তরাষ্ট্রেরও নাগরিক। তো যখন সে ওই দুটো পাসপোর্ট মানে আমার দেশের নাগরিক যখন অন্য পাসপোর্ট দিয়েও আসতেছে, কিন্তু সে তো আমার দেশের নাগরিক। সো ওই বিষয়টা না আমাদেরকে ততটা না অডিট করছে, যতটা না অডিট করছে একটা সিঙ্গেল পাসপোর্ট হোল্ডার অন্য দেশের নাগরিক আমার দেশে আসছে। সো ওই জায়গাটাতে এই দেশগুলোর সংখ্যা বেশি। তবে এর বাহিরেও যে দেশগুলোর সংখ্যা রয়েছে, যেমন চাইনিজ ন্যাশনাল এবং ইন্ডিয়ান ন্যাশনালের বাইরে 1,017 জন রয়েছে সাউথ কোরিয়ান ন্যাশনাল, যাদের হচ্ছে ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। 187 জন রয়েছে শ্রীলঙ্কান ন্যাশনাল, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। 231 জন রয়েছেন ইউকে ন্যাশনাল, 97 জন কানাডিয়ান এবং 461 জন নাইজেরিয়ান। কিন্তু যেহেতু তাদের টোটাল সামটা কম, তাই ওই ভিসার মানে সংখ্যায় আমরা বলতে পারছি না এই দেশগুলো। এই লোকগুলো সাধারণত আমাদের দেশে সাদি 2-3 ধরনের কাজে বা এমপ্লয়মেন্টে আমরা দেখে থাকি। যেমন বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্ট আছেন, আপনি জানেন চাইনি বা ইন্ডিয়ার এটা সবচেয়ে বেশি আমাদের দেশে। ওই ডেভেলপমেন্ট প্রজেক্টগুলোতে তারা কাজ করছেন। পাশাপাশি হচ্ছেন যে বিভিন্ন স্টুডেন্ট হিসেবে অনেকে আসছে। নাইজেরিয়ান যেমন একটা বড় অংশ আমাদের বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে কাজ করছে বা তারা পড়াশোনার জন্য আসতেছে। এর বাইরে তারা বিভিন্ন কোম্পানিতেও অনেক স্টাফ বা এমপ্লয়ি হিসেবে, সেতু ডেভেলপমেন্ট কাজ হচ্ছে, রোডের কনস্ট্রাকশন, এখানে অনেক চাইনিজ এবং ইন্ডিয়ান ন্যাশনাল কাজ করছে। তারা এইভাবে মানে বেসিক্যালি এই জায়গাগুলোতে বেশি এমপ্লয়মেন্টে তাদের দেখা যায়। যেমন এইসব বিদেশি নাগরিকদের অনেকে কিন্তু এখনো ভিসা নবায়নের জন্য কোনো আবেদন করেননি এখন পর্যন্ত। তো কেন তারা এই আবেদনটা করলেন না এখনো? এটা নিয়ে আপনার পর্যবেক্ষণ কি? এটা নিয়ে আমি কথা বলেছিলাম পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন ডিপার্টমেন্টের ভিসারিং এ যে দায়িত্বে আছেন ওই কর্মকর্তার সাথে। তারা যেটা আমাকে বলছে যে দেখেন, এটা তো হোম মিনিস্ট্রি থেকে খুব সম্প্রতি একটা ঘোষণা দেওয়া হলো, ডিসেম্বরের 8 তারিখে একটা ওয়ার্নিং সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সো এটা এখনই যে তারা সবাই আবেদন করে ফেলবে বা তারা কি পরিমাণ আবেদন করছে এই জিনিসটা আমরা বুঝতে পারছি না। দ্বিতীয়ত একটা বিষয় হলো যে ক্রিসমাস ইভ আপনি জানেন আগামী 25 তারিখে, প্লাস হচ্ছে 31 ডিসেম্বর বড়দিন মানে নতুন বছরের জন্য, ইংরেজি নববর্ষের জন্য একটা এই যে বিদেশি নাগরিক যারা আছেন তাদের অনেকেই এই সময়ে নিজ দেশে ফিরে যায় এই প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করার জন্য। সো তারা কিন্তু অটোমেটিক্যালি একটা ভিসার চাপ বা ভিসা নিয়ে থাকে, ভিসার জন্য এক্সটেনশন নিয়েই তারা তার দেশে ফিরে যায়। এই যারা বর্তমানে অবস্থান করছেন তাদের জন্য আসলে তারা কি পরিমাণ আবেদন করছে বা আসলে তারা নতুন করে কতজন আবেদন করেছে, প্লাস ওয়ার্নিং নোটিশটা ঠিক কতজনের কাছে পৌঁছেছে, সেটা বলছে যে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, যে সেই জায়গাটা যখন আমরা ক্লিয়ার হতে পারবো তখন আসলে বলতে পারবো যে কেন আবেদন করেনি। এটার জন্য বলছে যে আমাদের আরো মিনিমাম 1 মাস এর মতো সময় লাগবে, তারপরে তারা বলতে পারবে। যেমন সর্বশেষ যে বিষয়টি আমরা আপনার কাছে জানতে চাই যে এই যেসব বিদেশি নাগরিকরা ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও এখনো বাংলাদেশে অবস্থান করছেন, তাহলে কি আমরা তাদেরকে মানে
অবৈধভাবে এখানে আছেন সেটা বলতে পারি কিনা, এবং এই বিষয়ে সরকার আসলে কি ভাবছে? অবৈধভাবে বলতে পারছি না, কারণ হচ্ছে আমাদের রিসেন্টলি একটা ল চেঞ্জ হয়েছে, মানে একটা নিয়ম আমরা চেঞ্জ করেছি গত ডিসেম্বরের 5 তারিখ থেকে। আমাদের যেমন আগে যদি কারো ভিসার মেয়াদ শেষ হয়ে যেত বিদেশি নাগরিকদের, সেক্ষেত্রে আমরা 2019 সালের আগ পর্যন্ত 200 টাকা করে প্রতিদিনের একটা পেনাল্টি চার্জ করতাম। এটা ছিল 10,000 টাকা মান্থলি সর্বোচ্চ, বা 3 মাস পর্যন্ত আমরা এটা নিতাম 30,000 পর্যন্ত। 2019-এর পর থেকে এটা আমরা চার্জ করছি প্রতি 15 দিন, অর্থাৎ আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর দিন থেকে 15 দিন যদি আপনি থাকেন, মানে উইদাউট এক্সটেন্ডেড ভিসা, মানে ভিসা ছাড়া, মানে ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু আপনি 15 দিন রয়েছেন, সেখানে সেই 15 দিনের জন্য পার ডে আপনাকে পেনাল্টি দিতে হবে প্রায় 1,000 করে, মানে 15 দিনে 15,000। কিন্তু যদি 16তম দিনে চলে যান তাহলে সেখানে হয়ে যাবে 2,000 করে, মানে আপনি 1 থেকে 16 দিন পর্যন্ত আপনি রইলেন, তখন হচ্ছে আপনাকে 2,000 দিয়ে গুণ দেন, 16 দুগুণা 32,000 দিতে হবে। এখানে কোনো মান্থলি স্ল্যাবটা, ওই যে 10,000 টাকার যে স্ল্যাব ছিল সেটা কিন্তু তুলে দিয়েছে, এবং এই টাকাটা 2019 সাল পর্যন্ত আমরা নিতে পারতাম হচ্ছে 3 মাস পর্যন্ত। 3 মাস মানে 90 দিন পর্যন্ত আপনি 2,000 টাকা করে প্রতিদিন একটা পেনাল্টি দেওয়ার মাধ্যমে আপনি সেই টাকাটা দিয়ে বা পূরণ করে আপনি চলে যেতে পারতেন, বা আপনি ইমিগ্রেশন পাস করার সময় ডিআইপির যে ঢাকা ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট উইং এর যে শাখাটা আছে বা সেকশনটা আছে, ওখানে গিয়ে টাকাটা দিয়ে চলে যেতে পারেন। কিন্তু ডিসেম্বরের 5 তারিখের পর থেকে আমরা সেই বারটাও তুলে দিয়েছি। সেই বারটা তুলে দিয়ে কি করেছি, এখন হচ্ছে 91তম দিন থেকে, মানে প্রথম 15 দিনে 1,000 করে আমরা চার্জ করছি, 16তম দিন থেকে 2,000, এবং 91তম দিন থেকে আমরা এটাকে 3,000 টাকা করে চার্জ করছি, এবং এটার কোনো লিমিট নেই। অর্থাৎ আপনি যদি 100 দিন থাকেন, 150 দিন থাকেন, আপনাকে ওই 3,000 করে গুণ দিয়ে আপনি টাকাটা দিয়ে চলে যেতে পারবেন। সো সেই ক্ষেত্রে আমি তাদেরকে অবৈধ বলতে পারি না, কারণ তারা তো পেনাল্টিটা দিয়ে, এই কাগজপত্র দিয়ে যখন সে ইমিগ্রেশন পার হয়ে যাবে তবে হ্যাঁ, অবশ্যই এখানে আইনগত একটা বিষয় রয়ে গেছে। ফরেনার অ্যাক্ট নামক একটা অ্যাক্ট রয়েছে, যেখানে হচ্ছে স্পেশাল ব্রাঞ্চের যে অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল একজন দায়িত্বে থাকেন, সে চাইলে যে কোনো এই ফরেন ন্যাশনালের বিরুদ্ধে, সে যদি মনে করে যে সে ভিসার রুল বারবার ভায়োলেট করছে, এক্সটেন্ড করছে না, একটা লম্বা সময় ধরে সে থেকে যাচ্ছে, তাহলে সে একটা মামলা করতে পারে। এর বাইরেও আপনি দেখবেন যে অনেক সময় আমরা রিপোর্ট পেয়েছি যে অনেক দেশের ফরেন ন্যাশনাল, যে বিশেষ করে আফ্রিকান কান্ট্রিগুলো বা অন্যান্য এ ধরনের কিছু কান্ট্রিগুলো থেকে এসে বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে, প্রতারণা বা গিফট দেওয়ার নাম করে সোশ্যাল মিডিয়ায় প্রতারণা, ট্যাক্স ইভেশন বা হুন্ডির মতো কার্যক্রমের সাথেও আমরা অনেক সময় গোল্ড স্মাগলিং বা ট্রাফিকিং, এই ধরনের কিছু অপরাধের সাথে, বা ইভেন কোকেনের সাথে আপনি দেখেছেন রিসেন্টলি আমরা ধরা পড়েছে কিছু আফ্রিকান নাগরিক। সো এই একটা টেন্ডেন্সি রয়েছে, সেটার জন্য তো ডেফিনেটলি একটা রেগুলার মামলা রুজু হয়, এবং তদন্ত হয়। সো ওই জায়গাটাতে ডেফিনেটলি সরকারের ভাবার বিষয় আছে, এবং তারা মামলা আসলে কি পরিমাণ অ্যালাউ করবে। তবে ডিআইপির পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে নতুন করে একটা উদ্যোগ আরো নেওয়া হয়েছে এই ধরনের পরিস্থিতি যেন নেওয়া হয়। যেমন যে শিক্ষা প্রতিষ্ঠানটি আমাকে ফরেন স্টুডেন্টকে আমাকে অ্যালাউ করছে যে তুমি আসো আমার দেশে পড়তে পারবা, তারা সাজেস্ট করছে যে ওই শিক্ষা প্রতিষ্ঠানটি অবশ্যই ওই স্টুডেন্টের ব্যাকগ্রাউন্ড বা ফিনান্সিয়াল সলভেন্সি চেক করবে, যেটা আমরাও যখন আমাদের দেশ থেকেও যখন কোনো স্টুডেন্ট কোনো দেশের বাইরে যায় বা পড়াশোনা করতে যায়, তখন তারা একটা স্টেটমেন্ট চেক করে। ওরা বলছে যে ওই স্টেটমেন্ট চেক না করার কারণে এরা গিয়ে দেখা যায় নাইজেরিয়ান অনেক স্টুডেন্টকেই তারা এখন পাচ্ছে যে তারা টাকা দিতে পারে না বা তাদের টাকা দিতে প্রবলেম হয়। সেক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে এখন গভর্নমেন্ট কিন্তু ফাইন চার্জ করবে বা ওই কোম্পানিকে চার্জ করবে, যদি না ওই কোম্পানি বা শিক্ষা প্রতিষ্ঠান সরকারকে জানায় যে এই আমার নামে আসা বা আমার নামে ইস্যু হয় স্টুডেন্ট বা এই কর্মকর্তা, সে এসেছিল কিন্তু তার এখন ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। সো এই সুযোগটা সরকার ওপেন করেছে, এটা একটা নতুন এডিশন তারা যোগ করছে, এবং তারা বলছে যে অবশ্যই এই ধরনের ফিনান্সিয়াল স্টেটমেন্ট চেক করা উচিত। পাশাপাশি আরেকটা বিষয় তারা ইন্ট্রোডিউস করছে যে স্টুডেন্টদের ক্ষেত্রে, তবে একটা বিষয় কিন্তু উল্লেখ করে রাখা প্রয়োজন, স্টুডেন্টদের ক্ষেত্রে সাধারণত আমরা 3 মাস পর্যন্ত বা বাংলাদেশ গভর্নমেন্ট 3 মাস পর্যন্ত একটা সুবিধা দিয়ে থাকে যে তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও তারা 3 মাস পর্যন্ত তাদের কোনো পেনাল্টি চার্জ করে না, তাদের কাছ থেকে কোনো টাকা নেয় না, ডিপেন্ডিং অন যেহেতু তারা ছাত্র, তাদের একটা ফিনান্সিয়াল ক্রাইসিস থাকতেই পারে। প্লাস হচ্ছে দ্বৈত নাগরিক যারা, যেমন সে কানাডিয়ান নাগরিক কিন্তু বাংলাদেশের পাসপোর্ট রয়েছে, সে যদি কানাডিয়ান পাসপোর্ট ইউজ করে যদি বাংলাদেশে এন্টার করে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রেও তারা ওই একটা এমবার্গো বা সুবিধা মানে দিয়ে থাকে যে
তার ভিসা চার্জটা 3 মাস পর্যন্ত বা 2-3 মাস পর্যন্ত তারা মৌকুব করে দেয়। কিন্তু আদার যতগুলো সেকশন রয়েছে বা অন্যান্য যারা রয়েছেন কোনো ক্যাটাগরিতেই এটা আর মাফ করা হয় না। জামিল, আমাদের আজকের আয়োজনে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। শিগগির আমরা ফিরবো নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ডেইলি স্টারের সঙ্গেই থাকুন।